Good morning, everyone. This is Eji sir, lecturer, Department of Biology, St. Gregory's High School and College. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো এটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 রক্ত ও সঞ্চালন, এটির চতুর্থ লেকচার। এই লেকচারটির পূর্বে আমি আরও 3টি লেকচার দিয়েছিলাম, যেখানে রক্ত, তার উপাদান, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো দেখে নিই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অণুচক্রিকা এবং রক্ততঞ্জন পদ্ধতি। অণুচক্রিকা, যাকে আমরা প্লাটিলেটস বা থ্রম্বোসাইট নামেও চিনি। তো অণুচক্রিকাগুলো সাধারণত আমাদের হাড়ের ভেতর যে অস্থিমজ্জা, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে লাল অস্থিমজ্জা, সেখানে যে মেগা ক্যারিওসাইট কোষ থাকে, মেগা শব্দটি শুনেই বুঝতে পারছো যে এই কোষটার আকৃতি স্বাভাবিকের তুলনায় একটু বড়। তো ওই মেগা ক্যারিওসাইট কোষ থেকে এই ধরনের যে অণুচক্রিকা বা প্লাটিলেটস তৈরি হয়ে থাকে। এবং এই যে প্লাটিলেটস, এদেরকে সাধারণত অনেক বিজ্ঞানীরাই কোষ বলতে চান না। কেন বলতে চান না? তার কারণ হচ্ছে এদের কোষ এদের দেহের ভেতরে সাইটোপ্লাজম আছে, কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। ঠিক আছে? এবং আমরা জানি রক্তের কোনো কণিকাই, সেটা শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা অণুচক্রিকা, কেউই ডিএনএ বা আরএনএকে পরিবহন করে না। যেহেতু অণুচক্রিকার ভেতর নিউক্লিয়াস নেই, ডিএনএ নেই, বা এটি নিজে থেকে বিভাজিত হতে পারে না, তাই একে আসলে কোষ বলাও যায় না। তো এই অণুচক্রিকা কী পরিমাণে থাকে? দেখা যায় প্রতি ml রক্তে প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত অণুচক্রিকা থাকতে পারে। তোমরা দেখেছিলে যে যখন একটা টেস্ট টিউবে যখন রক্তটিকে আমরা সেন্ট্রিফিউজ মেশিনে রেখে সেটা একটা নির্দিষ্ট সময় ঘুরিয়েছিলাম, দেখা গিয়েছিল যে আমাদের যে রক্তকণিকাগুলো, যেগুলোর মোট পরিমাণ প্রায় 45 ভাগ, যেগুলো টেস্ট টিউবটির নিচে জমা হয়েছিল, সেখানে অণুচক্রিকার পরিমাণটাকে প্রায় দেখাই যেত না। এটা এতই কম পরিমাণে আছে, বা এটার কণিকাগুলো এতটাই হয়তো ক্ষুদ্র, যেটাকে দেখাই যায় না। তো এই অণুচক্রিকাগুলো দেখা যায়, আর এটার আয়ুষ্কাল প্রায় 8 থেকে 12 দিন। এখন প্রশ্ন হতে পারে, স্যার তাহলে 8 থেকে 12 দিন পরে এই অণুচক্রিকাগুলোর ভাগ্যে কী ঘটে? 8 থেকে 12 দিন পরে এই অণুচক্রিকাগুলো নষ্ট হয়ে যায়, বা এরা আমাদের যকৃতে বা আমাদের স্প্লিন বা প্লিহা, যেটা সেখানে যে ম্যাক্রোফেজগুলো আছে, যেগুলো মনোসাইটেরই পূর্ণাঙ্গ দশা, সেই ম্যাক্রোফেজগুলো এই মেয়াদ ফুরিয়ে যাওয়া বা আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া অণুচক্রিকাগুলোকে খেয়ে ফেলে বা ধ্বংস করে দেয়। তো তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, কেন? যদি এরা না খেয়ে ফেলে তাহলে কি ঘটবে? থেকে যাক, এই কোষগুলো যদি, অণুচক্রিকাগুলো যদি আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তো থাক না, রক্তে পড়ে থাক, কী ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। কী ক্ষতি হয়? আমাদের দেহের যে কোনো কোষই, সেটা যদি তার আয়ুষ্কাল শেষ হয়ে যায়, সেটা যদি ধ্বংসপ্রাপ্ত না হয়, তাহলে তার ভেতর জমে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ বা বিভিন্ন অপ্রয়োজনীয় পদার্থ, সেটা আশেপাশের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক আছে? আশেপাশের কোষগুলো এর ফলে নষ্ট হয়ে যেতে পারে, বা এর ফলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনও শুরু হতে পারে, যেটা পরবর্তীতে টিউমার বা ক্যান্সারেরও কারণ হতে পারে। তো অবশ্যই যে কোনো কোষেরই আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে সেটি ধ্বংসপ্রাপ্ত হওয়া উচিত। তো এখানে অণুচক্রিকার আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর যকৃত ও প্লীহাতে যে ম্যাক্রোফেজগুলো অবস্থান করে, আমরা আগেও জেনেছি যে ম্যাক্রোফেজ শুধুমাত্র রক্তেই থাকে না, সেটি আমাদের দেহের বিভিন্ন টিস্যুতেও অবস্থান করে, এবং করে সেখানকার কোষগুলোকে বা আমাদের যে অণুচক্রিকাগুলোকে আছে সেগুলোকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে।
আচ্ছা, এই যে অণুচক্রিকাগুলো আছে, খেয়াল করে দেখো, এরা তো তুমি এখন জেনেই গেছো যে স্বাভাবিকভাবে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ বা অনেক সময় 4 লক্ষ পর্যন্তও থাকতে পারে। তো যদি আমাদের দেহে এদের ঘাটতি দেখা দেয়, প্লাটিলেটের পরিমাণ কমে যায়, তাহলে কি হবে? ঠিক আছে, হ্যাঁ, যদি প্লাটিলেটের পরিমাণ কমে যায় তাহলে অ্যানিমিয়া হতে পারে, রক্তশূন্যতা হতে পারে, বা আরও লিউকেমিয়া হতে পারে। ঠিক আছে, তো কখন প্লাটিলেট কখন কমে যায়? তো দেখা যায় যে অস্থিমজ্জায় যে লাল অস্থিমজ্জায় যেখানে প্লাটিলেট তৈরি হচ্ছে, সেখানে যদি অস্থিমজ্জায় কোনো কারণে অস্থিমজ্জায় এই প্লাটিলেট উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে, বা অস্থিমজ্জায় কোনো ধরনের সমস্যা দেখা দিল, কোনো ধরনের ইনফেকশন হলো কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে, বা হতে পারে সেটা HIV ভাইরাসও হতে পারে, সেটা ভিটামিন B12 বা আয়রনের প্রভাবে, যেখানে প্লাটিলেটস বাধাগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, তো প্লাটিলেটস উৎপাদন বাধাগ্রস্ত যদি হয়, আমাদের বিভিন্ন আমরা রোগাক্রান্ত হতে পারি। তো আবার এমনও হয় যে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের রোগের ফলে, যেমন ডেঙ্গু বা চিকেন পক্স বা বিভিন্ন ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে আমাদের দেখা যাচ্ছে অস্থিমজ্জায় যে প্লাটিলেটসের উৎপাদন, সেটা বাধাগ্রস্ত হয়, পরিমাণ মতো প্লাটিলেটস তৈরি হয় না। যদি পরিমাণ মতো প্লাটিলেটস তৈরি না হয়, তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে, প্রথম কথা হচ্ছে প্লাটিলেটস কি করে, প্লাটিলেটসের মূল কাজ কি? প্লাটিলেটস আমাদের দেহে কোথাও যদি কেটে যায়, তাহলে সেই জায়গায় রক্তপাতকে বন্ধ করে, বা রক্তপাত বন্ধ করে সেই জায়গাটাকে অতি দ্রুত ক্ষতটাকে সারিয়ে ফেলতে সাহায্য করে। অর্থাৎ রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে সেই জায়গাটাকে সারিয়ে তুলতেও অণুচক্রিকা কাজ করে, প্লাটিলেটস কাজ করে। তো দেখা যায় যদি প্লাটিলেটস উৎপাদন কমে যায়, তাহলে এই রক্ত জমাট বাঁধা বা এই যে সারিয়ে ওঠা, এই জিনিসটা বাধাগ্রস্ত হয়। এর ফলে ব্যাপারটা অনেক মারাত্মক হতে পারে। যদি কোথাও কেটে যায়, আমাদের প্লাটিলেট কম আছে, তাহলে দেখা যাবে দীর্ঘ সময় নিয়ে হয়তো রক্ত জমাট বাঁধতেছেই না, এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে একটা মানুষ মারাও যেতে পারে। আচ্ছা, তাহলে কি উল্টোটা হতে পারে, যে কোনো কারণে কি এমন হতে পারে যে প্লাটিলেটস বেড়ে যেতে পারে? হ্যাঁ, এমনও হতে পারে যে অস্থিমজ্জা অতিরিক্ত সক্রিয় হয়ে গিয়েছে, যার ফলে কি হয়েছে, যার ফলে প্লাটিলেটস বেড়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে প্লাটিলেটস বেড়ে গেলে কি হয়? প্লাটিলেটস বেড়ে গেলে রক্তনালীর ভেতরেই দেখা যাবে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তখন আর হ্যাপারিন এই রক্তনালীর ভেতর রক্ত জমাটটাকে বাধা দিতে পারে না, যার ফলে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে কী হতে পারে, থ্রম্বোসিস নামক একটা রোগ হতে পারে। তো প্লাটিলেটস কি কাজ করে, প্লাটিলেটসের কাজের ধরন কি, সংখ্যায় কেমন, এই সব কিছুই কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তবুও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্নটি করে ফেলো। ঠিক আছে, মনের মধ্যে প্রশ্ন রেখে, কনফিউশন রেখে কিন্তু শান্তি পাওয়া যায় না। সো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলো, বাট একটু জিনিস খেয়াল রেখো, অযৌক্তিক কোনো প্রশ্ন করো না। চিন্তা ভাবনা করে যৌক্তিক প্রশ্ন যদি মাথায় আসে, বইটা একবার পড়বা, টপিকটা একবার দেখবে, যদি কোনো যৌক্তিক প্রশ্ন আসে অবশ্যই করবে। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্জন প্রক্রিয়া। তো অনেকেই বলে স্যার এটা খুব কঠিন একটা টপিক, কিন্তু আমি বলি এটা খুব সহজ একটা টপিক, খুবই সহজ একটা টপিক। কেন খুব সহজ? কেন, আমি টপিকটা পড়াই, তাহলে তুমি বুঝতে পারবা কেন সহজ। উত্তরটা আমি না দিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলেই বোধহয় ভালো হবে। তো রক্ত জমাট বাঁধা কি? আমরা জানি যে আমাদের যে রক্তবাহিকাগুলো আছে, ধমনী, শিরা বা কৌশিক জালিকা, সেখান দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, দেখা যায় সেই রক্তের মধ্যে হ্যাপারিন আছে, যেটা ব্যাসোফিল থেকে উৎপন্ন হয়, যা আমাদের রক্তকে রক্তনালীর ভেতর জমাট বাঁধতে দেয় না। কিন্তু যদি কখনো আমাদের দেহের কোথাও কোনো অংশ, কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমাদের দেহের বাইরে রক্ত বাইরে বের হয়ে আসে, এবং দেখা যায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই রক্ত জমাট বেঁধে যাচ্ছে।
ঠিক আছে, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই রক্ত জমাট বেঁধে যায় এবং এটা খুব এর চেয়ে বেশি সময় নেয় না। ঠিক আছে, তো এই যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এটা কীভাবে বেঁধে যাচ্ছে? এটা বেঁধে যাচ্ছে আসলে এই যে অণুচক্রিকার একটা প্রভাবের কারণে। ঠিক আছে, এখানেও আরও কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোর কারণে। সে ফ্যাক্টরগুলো কি? রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টা ফ্যাক্টর কাজ করে। মোট 13টা ফ্যাক্টর কাজ করে। যদিও তোমার বইয়ে 13টি ফ্যাক্টরের সবগুলো ফ্যাক্টরের কথা উল্লেখ নেই, প্রয়োজনও নেই তোমার জানার। 13টি ফ্যাক্টরের মধ্যে যে মূল 4টি ফ্যাক্টর, সেই 4টি ফ্যাক্টরই আমরা এখানে জানব। আসলে 13টি ফ্যাক্টরের উল্লেখ থাকলেও প্রথম যখন এই 13টি ফ্যাক্টরকে বিজ্ঞানীরা বলেছিলেন যে এই 13টি ফ্যাক্টরই আমাদের দেহে রক্ত জমাট বাঁধার জন্য দায়ী, পরবর্তীতে দেখা গেল 6 নম্বর যে ফ্যাক্টরটি আছে, সেই 6 নম্বর ফ্যাক্টরটি আসলেই আমাদের রক্ত জমাট বাঁধার জন্য দায়ী ছিল না, যার ফলে বিজ্ঞানীরা পরবর্তীতে 6 নম্বর ফ্যাক্টরটিকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কাগজে কলমে সেই 13টি ফ্যাক্টরই এখনও রয়ে গিয়েছে, যদিও 6 নম্বর ফ্যাক্টরটি আর এখন এক্সিস্ট করে না। তো তোমরা যদি জানতে চাও, জানার যদি আগ্রহ থাকে, তাই আমি 13টি ফ্যাক্টরের নামই একবার বলে যাব। ফ্যাক্টর 1 ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 প্রোঅ্যাক্সিলারিন, ফ্যাক্টর 6 আগেই বলেছিলাম এটি নেই, বর্তমানে আর এটির অস্তিত্ব নেই। ফ্যাক্টর 7 প্রোকনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, ফ্যাক্টর 9 ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, ফ্যাক্টর 11 অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর সি, ফ্যাক্টর 12 হেজম্যান ফ্যাক্টর বা অনেকে এটাকে হাজিম্যান ফ্যাক্টরও বলে, ফ্যাক্টর 13 ফিব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। এই হচ্ছে মোট 13টি ফ্যাক্টর, যার কারণে আমাদের দেহে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে পারে। তবে যে মূল 4টি ফ্যাক্টর, প্রথম যে 4টি ফ্যাক্টর ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম আয়ন, সেটাই এখানে কীভাবে কাজ করে আমরা জানব। তো আমাদের দেহের কোথাও কেটে গেলে বা সেই টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতিগ্রস্ত টিস্যু এবং দেখা যাচ্ছে রক্তের যে অণুচক্রিকা, এই উভয় স্থান থেকেই দেখা যাচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন এবং প্রথম্বিন সক্রিয়কারী পদার্থের সাহায্যে নিষ্ক্রিয় প্রথম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। ঠিক আছে, তো খেয়াল করে দেখো যে আমাদের দেহের যে অণুচক্রিকা এবং ক্ষতিগ্রস্ত যে টিস্যু, যেটাকে এখানে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম বলা হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে যে তোমার প্রথম্বিনকে নিষ্ক্রিয় যে প্রথম্বিন, সেটাকে সক্রিয়কারী একটা পদার্থ খরিত হচ্ছে। সেখান থেকে ক্যালসিয়াম আয়ন সেখানে কী করছে, সাহায্য করছে যেন নিষ্ক্রিয় প্রথম্বিন কিসে পরিণত হতে পারে, সক্রিয় থ্রম্বিনে পরিণত হতে পারে। ওকে, পরবর্তীতে দেখা যায় এই সক্রিয় থ্রম্বিন ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় ফাইব্রিনকে কিসে পরিণত করছে, ফাইব্রিন জালকে পরিণত করছে। ঠিক আছে, ফিব্রিনোজেনে পরিণত করছে। এই ফিব্রিনোজেন পরবর্তীতে অসংখ্য ফিব্রিনোজেন একত্রিত হয়ে ফাইব্রিন জালক বা একটা নেট বা একটা প্লাগের মতো স্ট্রাকচার তৈরি করছে। এবং এই প্লাগ যেখান দিয়ে বড় রক্তকণিকাগুলো বাইরে বের হয়ে যেতে পারে না, ঠিক আছে, তাই এই প্লাগটা কী করছে, পরবর্তীতে রক্তকে জমাট বাঁধিয়ে দিচ্ছে এবং রক্তকে বাইরে বেরোতে দিচ্ছে না। এইভাবেই সাধারণত রক্ত জমাট বেঁধে থাকে। তো এইটা ছিল রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। ওকে, তো আমি এই জিনিসটাকেই, এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকেই একটু অন্যভাবে বলি। আবার একটু শোনো, ঠিক আছে, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। ক্ষতিগ্রস্ত টিস্যু বা কোষ, ঠিক আছে,
যে কোষ বা যে অংশটা আমাদের দেহের যে অংশের টিস্যুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে এবং প্লাটিলেট উভয় জায়গা থেকেই কী ক্ষরিত হচ্ছে, একটা তোমার প্রথম বিনকে, নিষ্ক্রিয় যে প্রথম বিন সেটাকে সক্রিয় করে একটা পদার্থ ক্ষরিত হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। সেটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর নাম্বার 3। তো এই নিষ্ক্রিয় প্রথম বিন থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম এবং আরও কিছু এনজাইম তাদের সহযোগিতায় কিসে পরিণত হচ্ছে? সক্রিয় থ্রম্বিনে পরিণত হচ্ছে। ওকে, তো এই সক্রিয় থ্রম্বিন, ঠিক আছে, সক্রিয় থ্রম্বিন ফিব্রিনোজেনকে ক্যালসিয়াম আয়নের সহায়তায় কিসে পরিণত করছে? ফাইব্রিন ফাইবারে পরিণত করছে, ফাইব্রিন। তারপরে অনেকগুলো ফাইব্রিন ফাইবার একসাথে মিলে কী তৈরি করছে? ফাইব্রিন জালক। খুব সিম্পলি তুমি চিন্তা করে দেখো, তুমি যদি একটা সুতো নাও, ঠিক আছে, একটা সুতো নাও, তো সেই একটা সুতোকে তুমি অনেকগুলো কপি করে বা অনেকগুলো সুতো তুমি একটার পর একটা জোড়া লাগিয়ে যদি আড়াআড়িভাবে জোড়া লাগিয়ে তৈরি করো, তাহলে কী হবে? একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি হবে। এখানে ফাইব্রিন জালকও ঠিক তাই। অনেকগুলো ফাইব্রিন ফাইবার বা ফাইব্রিন তন্তু একসাথে মিলে একটা ফাইব্রিন জালক তৈরি করেছে, যার ভেতর দিয়ে রক্তের বড় কণিকাগুলো, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো বাইরে বের হয়ে যেতে পারে না, যার ফলে রক্তটা জমাট বেঁধে যায়। তো এইভাবেই সাধারণত আমাদের দেহের ক্ষতিগ্রস্ত অংশে বা কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধে। ওকে, তো আশা করছি তোমরা রক্ত জমাট বাঁধা বিষয়টা নিয়ে ক্লিয়ার। তোমাদের তবুও যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। সেই আবার বলি, বাইরে যদি যাও চেষ্টা করো মাস্ক পরে যাওয়ার জন্য। মাস্কটা কোনো ফ্যাশন নয়, মাস্কটা হচ্ছে আমাদের বেঁচে থাকার একটা উপকরণ, নিজেকে ভালো রাখার, নিজের পরিবারকে ভালো রাখার জন্য একটি খুব প্রয়োজনীয় একটি উপকরণ। তো সামনেই শীত আসতেছে, সিজন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কখন কার কীভাবে কে সংক্রমিত হবে বলাও যায় না। তবে যদি আমরা একটু নিজেরা সচেতন থাকি, নিজেরা যদি আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা উপরওয়ালার ইচ্ছায় ভালো থাকতে পারবো। তো সবাই চেষ্টা করো ভালো থাকার জন্য, রেগুলার পড়াশোনাটা করার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।